শিক্ষক কর্মচারীদের ন্যায্য অধিকার এবং দাবি আদায়ের লক্ষ্যে টানা কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি এবং এই যে কর্মসূচিটি ছিল একটা ফলো আপ কর্মসূচি। আমরা 12 ফেব্রুয়ারি 2025 জাতীয় প্রেস ক্লাবে আমরা 22 দিন এখানে আন্দোলন করেছি এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে। ওই সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে দফায় দফায় আমাদের সাথে আলোচনা হয়। আমাদের আলোচনার প্রেক্ষিতে তৎকালীন শিক্ষা উপদেষ্টা, বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার তিনি প্রেস ব্রিফিং করে মিডিয়ার মাধ্যমে জানালেন যে ঈদুল আজহা থেকে আমাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হবে এবং পরবর্তী বাজেট থেকে, অর্থাৎ এই বাজেট থেকে আমাদের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো বৃদ্ধি করা হবে। এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য শ্রান্তি বিনোদন নামে একটি ভাতাও তিনি বৃদ্ধি করবেন। আমরা তখন, স্যার যেহেতু আমাদের অভিভাবক এবং অনেক শ্রদ্ধেয়, আমরা স্যারের এই ঘোষণাকে এবং এই আশ্বাসকে প্রজ্ঞাপন মনে করে পরের দিন জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আমাদের টানা 22 দিন আন্দোলনকে স্থগিত করে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাই এবং আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে আমরা ঈদুল আজহা পর্যন্ত দেখব, যদি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের উৎসব ভাতা বাড়ানো হয়, আমরা আমাদের আন্দোলনের ব্যাপারে পুনর্বিবেচনা করব। আর যদি কার্যকর না করা হয় তাহলে আমরা আবার আন্দোলনে আসব। পরবর্তীতে আমরা ওনার ঘোষণার পর আমরা চলে গেলাম মন্ত্রণালয়ে, বারবার আমরা যোগাযোগ রক্ষা করছিলাম যাতে আমাদের উৎসব ভাতাটাকে শতভাগে উন্নীত করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন ওনারা বললেন যে এত অল্প সময়ের মধ্যে এই বাজেটে এত টাকা আসলে এটাকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। আমরা আপাতত আপনাদের উৎসব ভাতাটা 25 থেকে 50 উন্নীত করে দেই, পরবর্তী বাজেটে আপনাদের অন্যান্য ভাতাগুলো আমরা বাড়াবো। আমরা অনেক চেষ্টা করে তদবির করে প্রায় প্রতিদিনই আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের একটা ডেলিগেশন মন্ত্রণালয়ে আসতো। শিক্ষায় যতদিন ফাইল ছিল, অর্থে যাওয়ার পর আমরা বারবার ছুটে গিয়েছি। ওখানকার যারা কর্মকর্তা তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি। আমাদের অনুরোধের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের, শিক্ষা মন্ত্রণালয়ের ডিউ লেটারের আলোকে ওনারা আমাদের উৎসব ভাতাটা বৃদ্ধি করেছেন। আমরা প্রায় 17 বছর পরে আমাদের উৎসব ভাতা আমাদের 25 থেকে 50 উন্নীত করাই আমরা সরকারকে তখন ধন্যবাদ জানিয়েছি এবং এখনও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে 17 বছর পরে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীর মধ্যে শিক্ষকদের উৎসব ভাতাটি 25 থেকে 50 উন্নীত করেছে। আমরা ফিজিক্যালি অনেক কর্মকর্তাকে উপস্থিত হয়ে ধন্যবাদ তখন জানিয়েছি। আমাদের প্রত্যাশা ছিল এই বাজেটে, যেহেতু উনি বলেছিলেন আমাদের সাবেক শিক্ষা উপদেষ্টা স্যার, যে আমাদের অন্যান্য ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন এবং আমাদের জন্য শ্রান্তি বিনোদন নামে নতুন একটি ভাতা, যেটি সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রতি 3 বছর পর পর বেসিক মূল, তার যে বেসিকের সমপরিমাণ তারা পেয়ে থাকেন, উনি এটা ব্রিফিংয়ে বলেছিলেন যে এই ভাতাটাও আমি দেব। তো আমাদের প্রজ্ঞাপন হলো, আমরা খুশি। বাজেটের আগে আমরা লিখিত কয়েকবার আমরা আবেদন দিয়েছি যাতে আমাদের এই উৎসব ভাতা 100 ভাগে উন্নীত করা, বাড়ি ভাড়া সরকারি নিয়মে দেয়া, মেডিকেল ভাতা সরকারি নিয়মে দেয়া, চিকিৎসা, আমাদের এই যে আমাদের আরও অন্যান্য যে ভাতাগুলো সরকারি আপনার চাকরিজীবীরা পায়, টিফিন ভাতা, শিক্ষা ভাতা, এগুলোর জন্য আমরা বরাদ্দ রাখার জন্য আবেদন দিয়েছি একাধিকবার। কিন্তু দুঃখের বিষয়, বাজেট পাস হওয়ার পরে আমরা যখন মন্ত্রণালয়ে আসলাম তারা একেবারেই নির্লিপ্ত। এমনকি আমাদের অনেক
শিক্ষক নেতার সাথে তারা বলেছেন মাত্রই না আপনাদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়েছে, এখন আবার আপনারা আবার কিসের এখানে দৌড়াদৌড়ি করতেছেন আরও ভাতা বৃদ্ধির জন্য। তখন আমরা বললাম যে আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় নিজেই বলেছেন যে আপনাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে, আপনাদের সবগুলো ভাতা বৃদ্ধি করা হবে। যে পরবর্তীতে আমরা একটা আলটিমেটাম দিলাম যে 13 আগস্টের মধ্যে যদি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ঘোষণা অনুযায়ী আমাদের এই ভাতাগুলো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে আমরা 13 আগস্ট থেকে আন্দোলনে যাব। আমরা চিঠিটা পাওয়ার পরে 12 তারিখ বা 11 তারিখ সম্ভবত 11 আগস্ট সম্ভবত মেবি এরকম হতে পারে, এনএসআইয়ের পক্ষ থেকে আমাকে তারা বললেন যে আপনাদের এই পত্রের আলোকে আপনারা যে একটা আলটিমেটাম দিয়েছেন আন্দোলনের, এই আন্দোলনের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা ডিউ লেটার দিয়েছে অর্থ মন্ত্রণালয়, আপনাদের বাড়ি ভাড়া 1000-কে 2000 করা হবে, মেডিকেলকে 500-কে 1000 করা হবে, এবং আপনাদের কর্মচারীদের উৎসব ভাতা 25 থেকে 50 করা হবে, 50 থেকে 75 করা হবে। আমি তখন তাদেরকে বললাম, উনি বললেন যে আমি আপনাকে কি চিঠিটা পাঠাবো? আমি বলছি না, চিঠি পাঠানোর দরকার নাই। তো পরে উনি আমাকে চিঠিটা পাঠিয়েছেন। আমি এটা নিয়ে আমাদের জোটের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আমরা মিটিং করলাম। ওনারা বললেন যে না, এটা কোনোভাবে মেনে নেব না, কারণ স্যার বলেছেন আমাদের জন্য একটা ভালো বরাদ্দ রাখবেন, আমাদেরকে আমাদের সরকারি নিয়ম বাড়ি ভাড়া দিতে হবে এবং অন্যান্য ভাতাগুলো বৃদ্ধি করতে হবে। এরপরে আমরা আন্দোলনে আসলাম 13 আগস্ট। আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটা কভারেজ করেছেন, এখানে বিভিন্ন মিডিয়া আসছে, ওনারা বলছেন লক্ষাধিক শিক্ষকের উপস্থিতি ছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে ডেকে নিয়ে আসা হলো, আমরা 10 সদস্যের প্রতিনিধি দল এখানে আসলাম, 1.5 ঘন্টা মিটিং হলো। মিটিংয়ের পরে যে সামারিটা হলো, ওনারা আমাদেরকে জানালেন যে আমাদের পক্ষ থেকে আপনাদের আলটিমেটামের পর আমরা একটা চিঠি দিয়েছি শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়কে, আপনাদের বাড়ি ভাড়া 1000 থেকে 2000, মেডিকেল 500 থেকে 1000, কর্মচারীদের উৎসব ভাতা 50 থেকে 75% করা হবে। আমরা তখন বললাম এই তথ্যগুলো আমরা জানি, আমাদেরকে গোয়েন্দা সংস্থাগুলো এই লেটার মানে এই ডিউ লেটারটা আমাদেরকে দিয়েছে, আমরা এটা মানি না, আমরা এটাকে প্রত্যাখ্যান করেছি। তো আমরা স্যারকে বললাম, স্যার আপনি কর্মচারীদেরকে যদি 75% দেন আমাদের কোনো আপত্তি থাকবে না, আপনি স্যার দিতে পারেন। মেডিকেল ভাতাটা আপনি 500 ছিল, এটাকে 1000 করেছেন, আর যদি 500 বাড়ায় দেন তাহলে সরকারিদের সাথে আমাদের একেবারেই বৈষম্যটা দূর হয়ে যায়। আমাদের মেডিকেল এই বৈষম্য নিয়ে আমাদের আর কোনোদিন আন্দোলন করতে হবে না, এটা স্যার একটু অনুরোধ থাকবে। কিন্তু এই দুইটা আমাদের মূল দাবি না, আমাদের মূল ফোকাস হচ্ছে আমাদেরকে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দিতে হবে। যদি আপনি পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া না দেন, আজকের যে আন্দোলনের পরিস্থিতি আপনি দেখছেন, আমাদের এমপি মুক্ত শিক্ষা কিন্তু স্থবির হয়ে পড়বে। স্যারে তাৎক্ষণিকভাবে বললেন যে পার্সেন্ট আকারে বাড়ি ভাড়া দেয়া এটা আমি মেনে নিলাম। তখন উনি বললেন যে আপনাদের প্রত্যাশাটা বলেন। আমি স্যারকে বললাম যে স্যার, দুইটা বিষয় যেহেতু মোটামুটি সমাধান হয়ে গেছে, এখানে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা বিবেকবান শিক্ষক হিসাবে আপনাদের কাছে এমন কিছু চাপিয়ে দিতে চাই না যেটা এই বাজেটে এই সরকারের পক্ষে সম্ভব হবে না, বরং আমরা এইটুকু আপনাদের কাছে চাইব যেইটুকু আপনার এই সরকারের পক্ষে এই বাজেট থেকে দেওয়া সম্ভব। আমাদের একটাই দাবি এবং খুবই যৌক্তিক এবং সীমিত দাবি, সেটি হচ্ছে আমাদেরকে 20% বাড়ি ভাড়া দিবেন। এরপরে আমাদের আলোচনার 1 মিনিটও সামনে বাড়ে নাই। স্যারে বললেন ঠিক আছে আপনারা একটা হিসাব দেন, যদিও হিসাবের দায়িত্ব আমাদের না। এরপর আমরা বলছি ঠিক আছে স্যার আমরা হিসাব দিব। উনি বললেন আপনারা একটা হিসাব দেন। আমরা অধিদপ্তরগুলো থেকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে হিসাব এনে একটা সামারি করে অর্থে পাঠাবো। আমি কথা বলবো, দেখি আপনাদের জন্য কি করা যায়। উনি একেবারে 20 দেবেন এটা কিন্তু বলেন নাই, কারণ আমি কোনো মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করতে চাই না। উনি বললেন দেন, আমরা দেখি কি করা যায়। আমি তখন স্যার বলার পরে আমাদের মোটামুটি এখানে আলোচনা শেষ হয়ে যায়, আমরা চলে যাই। আমরা ওখানে গিয়ে ব্রিফ করে আমাদের লক্ষাধিক শিক্ষককে একেবারেই শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আমরা 13 আগস্ট আমরা চলে যাই। এটা আপনারা মিডিয়া সাক্ষী আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা 2-3 দিনের মধ্যে আমরা একটা হিসাব রেডি করে মন্ত্রণালয়কে জমা দিই। আচ্ছা আমি প্রেক্ষাপটটা আচ্ছা আমি সামারিটা দিচ্ছি, কিন্তু প্রেক্ষাপটটা না বললে আপনারা হয়তো মিসগাইডেড হইতে পারে। আচ্ছা
আচ্ছা, আমি শেষ করছি, একেবারে শর্ট করে আমি শেষ করছি। সেটি হচ্ছে আমরা এই 3টা দাবিতে ছিলাম, এটা নিয়ে আমরা আন্দোলন করছি। আমাকে গতকালকে রাতে এখানে একজন ডেপুটি সেক্রেটারি মহোদয় আমাকে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাদের বাড়ি ভাড়া মানে 5% হারে বৃদ্ধি করা হবে, আর মেডিকেল ভাতার ব্যাপারে ওনারা কোনো বক্তব্য রাখেন নাই, আমাদের কর্মচারীদের উৎসব ভাতার ব্যাপারে কোনো বক্তব্য রাখেন নাই। আমি বলছি যে এটা কোনোভাবেই সম্ভব না, আমার শিক্ষকরা এটা মানবে না। আপনারা যদি প্রস্তাব দেন, আমাদের পক্ষে শিক্ষকদেরকে কোনোভাবেই কনভিন্স করা সম্ভব হবে না। আপনারা যদি পারেন আয়সা আপনারা এটা কনভিন্স করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। এখানে আলোচনা শেষ। সকালে উনি আমাকে ফোন দিলেন, দেওয়ার পরে আমাকে বললেন যে আপনাদের বিষয়টা সেটেলমেন্ট করার জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করছি এখানে আসার জন্য। আপনারা আসলে আমরা বসলে হয়তো একটা সমাধান বের হবে। তো আমরা তো আসলে সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আমরাও সমাধান চাই, আমরা শ্রেণীকক্ষে ফিরে যেতে চাই, আমরা চাই যে এটা সুষ্ঠু সমাধান হোক। তখন আমরা বললাম ঠিক আছে, আমরা আপনাদের সাথে আমরা আলোচনায় বসবো, আমরা আশা করি বসলে হয়তো সমাধান হবে। আমরা আসলাম, আসার পরে ওনারা কালকে যে কথা বলেছেন এর বাইরে ওনারা নড়তে একেবারেই রাজি না। অর্থাৎ আমার কাছে মনে হচ্ছে ওনারা আলোচনার নামে একটা আইওয়াশ করেছেন। কারণ আলোচনার অর্থ হচ্ছে আগে যে প্রস্তাব দিয়েছে এখান থেকে আমাকেও ছাড় দিতে হবে, মন্ত্রণালয়কে ছাড় দিতে হবে, কিন্তু ওনারা এর বাইরে ছাড় দিতে রাজি নই। আমরা ওনাকে বাবা সম্বোধন করেছি যে আপনি আমাদের বাবার মতো, আমরা সন্তানের মতো, আমাদের এত কোনো উচ্চাকাঙ্ক্ষা নাই যে আপনি আমাদেরকে 50,000 টাকা বেতন, আপনি আমাকে 1 লাখ টাকা বেতন করে দেন। আমাদের প্রত্যাশা আপনারা 4 জন শিক্ষক, আপনাদের কাছে আমাদের প্রত্যাশা যে আপনারা আমাদের ডাল ভাতের ব্যবস্থা করে দেন। আমাদের ম্যাক্সিমাম নেতা ওখানে কান্না করেছে ওনার সামনে কান্না করেছে, এবং ইট ওয়াজ নট আর্টিফিশিয়াল, এটা হৃদয়ের কান্না। আমরা কথা বলতে পারিনি, ওনাকে বাবা বলে সম্বোধন করে আমরা কান্না করেছি, কিন্তু ওনার বক্তব্য উনি আর বাইরে পারবেন না। আমরা ওনাকে সর্বশেষ প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে পুনর্বিবেচনার জন্য একটা প্রস্তাব দিই, সেটি হচ্ছে আপনি আমাদেরকে 10% বাড়ি ভাড়া এখন দিবেন, আর 10% আগামী বাজেট থেকে আপনি দিবেন। এটার জন্য তো এখন আর আর্থিক সংশ্লেষণের দরকার নাই, এটা আগামী বাজেট আপনারা সমন্বয় করে নিতে পারবেন। এখন 10 দিবেন, আর পরে আপনারা 10 আগামী বাজেট থেকে দিবেন, কিন্তু প্রজ্ঞাপনের বিষয়টা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। কিন্তু টোটাল মিলে আমাদেরকে 20%, এখন 10 কার্যকর হবে, আগামী বাজেট থেকে 10 কার্যকর হবে। ওনারা আমাদের কথা পুনর্বিবেচনা করেন নাই, এই জন্য আমরা ওনাকে বলছি স্যার আমাদের পক্ষে এই ক্রাউডকে ম্যানেজ করা কোনোভাবে সম্ভব না, আমরা এটা পারবো না স্যার, আমরা দুঃখিত। পরে উনি উঠে চলে গেছেন, আমরা চলে আসছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি, এবং আপনারা জানেন আমাদের যে কর্মবিরতি আছে, আমাদের শ্রেণীকক্ষে এখন শ্রেণী কার্যক্রম চলছে না, এটা অব্যাহত থাকবে। এত প্রায় 8 লক্ষ টাকার বাজেটে লক্ষ লক্ষ টাকার আপনার 1000 কোটি টাকার অস্ত্র কিনতে পারে, বিভিন্নভাবে আপনার তসরুপ হচ্ছে, প্রকল্পের নামে, প্রশিক্ষণের নামে তসরুপ হচ্ছে। কিন্তু আমাদের শিক্ষকদেরকে সরকার, শিক্ষা মন্ত্রণালয় যদি 3000 টাকা না দিতে পারে, এই রাষ্ট্র দেউলিয়া হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা কোনো অবস্থাতেই আমাদের শ্রেণী কার্যক্রমে ফিরব না, আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করব না, শান্তিপূর্ণভাবে প্রয়োজনে আমরা অনশন করতে করতে এখানে মরে যাব শহীদ মিনারে, কিন্তু আমাদের লাশগুলো বাড়িতে যাবে। যে রাষ্ট্র 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারীদের ডাল বাসা চালায়া দিন মজুরের কাজ করে, কৃষি কাজ করে আমাদের বাচ্চাদেরকে নিয়ে জীবনযাপন করবে। শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন, শেষ পর্যন্ত এই 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অব্যাহতভাবে সমর্থন দিবেন। সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য বড় আছি। আমরা আমাদের আজকে ব্রিফিং শেষ করছি। আমার এক শিক্ষক কালকে স্ট্রোক করেছে, তাকে উত্তরাতে কালকে আমরা দেখতে গিয়েছি। আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চায় না, আমাদেরকে বাস্তবায়ন করে শহীদ মিনার মেনে ফেলেন। আমরা এখান থেকে যাবো না, আমাদের লাশ যাবে। সকলকে ধন্যবাদ। আমাদের মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, আর 500 টাকা চিকিৎসা ভাতা। এটা দেখে বস্তিতে থাকা সম্ভব? এটা রাষ্ট্রের বোঝা উচিত
যে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে 1000 টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে? আর এখন নিয়োগ হচ্ছে 400-500 কিলো দূরে, কিভাবে তারা জীবনযাপন করবে? আর 500 টাকা মেডিকেল ভাতা সামান্য। আমরা এখানে আমাদের যে প্রস্তাব, আমরা সামান্য প্রস্তাব দিয়েছি, এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না। এটা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন আমাদেরকে বলছে। 9300 টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক, তার মা বাবা, তার 2-1টা বাচ্চা থাকে, তার স্ত্রী থাকে, 6 জন মানুষ নিয়ে 9300 টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে? আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা সিদ্ধান্ত আমরা শহীদ মিনারকে আলোচনা করে জানাবো। একজন শিক্ষক নেতা ডক্টর সেলিম ভুঁইয়া তিনি অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনের সঙ্গে তাদের একাত্মতা আছে এবং আরো বেশি কিছু দাবিও তিনি করেছেন। একই সঙ্গে অভিযোগ করেছেন যে আপনাদের আন্দোলনে আওয়ামী লীগ অর্থায়ন করছে। এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি, আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না। আমাদের সারাদিনে খরচ হচ্ছে, আমাদের শুধু মাইক ভাড়াটা 1800 টাকা লাগে। এই মাইক ভাড়াটা এটা আমাদের যে 6টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই, এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই। শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে, নিজেরা খায়, রুটি কলা খেয়ে থাকে। এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে। যদি বিন্দুমাত্র কোনো রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার কোনো রকমের প্রমাণ তারা পেয়ে থাকে, আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন, আমাদের কোনো আপত্তি থাকবে না। আমি আবার পরিষ্কার করছি, আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি। কোনো রকম কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেইনি। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের আন্দোলনের সমর্থন আদায়ের জন্য। আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য। হাসনাত আবদুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে 3টার সময় খোঁজ নেওয়ার জন্য। আমরা জামাতের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য, কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে 1 পয়সা নিয়েছি, কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে, রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি। আরেকটা বিষয় একটু বলি যদি আপনারা সময় দেন। আমাদের বাংলাদেশের রাজনীতির যে ট্রেডিশনটা ছিল শিক্ষক আন্দোলনের, সেটি হচ্ছে এটা রাজনৈতিক দলগুলোর সাথে শিক্ষক আন্দোলন জিম্মি ছিল অতীতে। যারাই ক্ষমতায় ছিল তারা বলতো যে 6 লক্ষ শিক্ষক পরিবার আমার, যেমন শাহজালাল সাজু সাহেব আওয়ামী লীগের সময় দীপমণিকে, নওফেল সাহেবকে বুঝাইতেন সব আমার লোক, আমার কথা না শুনলে, আমাকে কল্যাণের চেয়ার না দিলে, আমাকে এমপি নমিনেশন না দিলে এই 6 লক্ষাধিক পরিবার শিক্ষার্থীরা কেউ আপনাদেরকে ভোট দিবে না। এটা বুঝিয়ে ওনারা আর্থিকভাবে লাভবান হয়েছেন, কেউ এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এখন আরেকটা গ্রুপ চাচ্ছে বিএনপিকে বুঝিয়ে যে আমরা সব শিক্ষক আমাদের, যদি আপনারা আমাদেরকে 30টা আসন না দেন, এমপি মন্ত্রী না দেন, কল্যাণ অপশন না দেন, তাইলে 6 লক্ষ শিক্ষক পরিবার এবং তাদের শিক্ষার্থীরা কেউ ভোট দিবে না, নির্বাচনে বড় বিপর্যয় হবে। এই গেমটা তারা এখন খেলতে পারতেছে না। 5ই আগস্টের পরে বন্দোবস্ত চেঞ্জ হয়ে গেছে। শিক্ষকরা এখন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় থাকতে চায় না। তারা চায় তাদের পেশাগত আন্দোলনে যারা এগিয়ে আসবে তাদের সাথে তারা থাকবে। আমরা একেবারে ক্ষুদ্র মানুষ, একেবারে ছোট মানুষ, আমাদের একেবারে বড় রকমের কোনো পরিচয় নাই। শুধুমাত্র আমরা ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে মাঠে আসি, এই জন্য শিক্ষকরা আমাদেরকে সমর্থন করে। তারা মনে করতেছে তাদের আগের যে বিজনেস যেটা ধারাবাহিক ছিল, আগস্টের পরে যেটা নষ্ট হয়েছে, এখানে আমরা হানা দিয়েছি, এই জন্য তারা আমাদের আন্দোলনকে বিভিন্নভাবে এটাকে আপনার টেক দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা এই প্রক্রিয়ার এবং পদ্ধতির এবং ফেসিবাদী কায়দায় একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার যে ষড়যন্ত্র, এটার আমরা চরম এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আমি বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব, বিশেষ করে জননেতা দেশনেতা এবং আমরা আসলে আমরা শহীদ মিনারে থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই এবং শান্তিপূর্ণভাবে। আপনারা দেখেছেন আমরা মার্চ টু সচিবালয় যখন আমরা করেছি 2 দিন আগে, মাজার গেটে ব্যারিকেড দিয়েছে। আমার একটা শিক্ষক
একটা ব্যারিকেডের মধ্যে টোকা পর্যন্ত দেয়নি। আমরা শান্তিপূর্ণ ওখানে বসেছিলাম, আপনারা মিডিয়া সাক্ষী। আমরা ওখান থেকে কতক্ষণ থেকে আবার চলে গেছি, কোনো বিশৃঙ্খল পরিবেশ হয় নাই। কালকে আমরা শাহবাগে ব্লকের কর্মসূচি ছিল, আমরা ওখানে গিয়েছি। আমাকে যখন পুলিশ বলছে এটা খালি করার জন্য, বিশেষ করে আপনার রমনার যে ডিসি মাসুদ ভাই বললেন, ভাই আমার অনেক বড় রকমের চাপ আসছে, আপনি একটু ছেড়ে দিন। আপনি বললেন চলে যাবে শিক্ষকরা। আমি 10 মিনিটের মধ্যে আমাদের হাজার হাজার শিক্ষক নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। অর্থাৎ এখান থেকে বিষয়টা পরিষ্কার যে আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই, আমাদের কোনো ইন্টেনশন নাই। আপনারা যেটা করছেন এটা আপনাদের দাবি, অবশ্যই আমরা সমর্থন করি, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন, শিক্ষার্থীদেরকে জিম্মি করা হচ্ছে এখন, এটা শিক্ষক হিসেবে আসলে পারেন কিনা? এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। প্রত্যেকে যার যার পেশার ওখানে থাকতে চায়। আপনি সাংবাদিক হিসাবে আপনি আপনার অফিসে থাকতে চান বা ফিল্ডে আপনি সংবাদ সংগ্রহ করবেন, এটাই আপনার কাজ হওয়া উচিত এবং আপনার ওই সংগ্রহ আপনার আগ্রহ থাকে। শিক্ষক হিসাবে আমাদের হৃদয় আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে। আমরা চাই দ্রুত যাওয়ার জন্য, এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আমাদের আন্দোলনটা সফল হয়, আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস নিয়ে, অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে সব ক্লিয়ার হয়ে গেছে। এমপিভুক্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি, আমি জুটের সদস্য সচিব। এই জুটের এই যে আন্দোলন হচ্ছে, পুরো জুটের আমি সদস্য সচিব। 87 জুট এমপিভুক্ত 90,000 কোটি। আহ্বায়ক আছেন অধ্যক্ষ মঈনুদ্দিন এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সবাই আছেন এখানে, আহ্বায়ক কমিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন,